স্বাধীনতা যুদ্ধে 1971 সনের 16 ডিসেম্বর আমরা অর্জিত করি লাল সবুজের পতাকা। এই লাল সবুজের পতাকায় নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1948 সনের 12 ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার গঠিত হয় এবং আনসার বাহিনীর স্বাধীনতা যুদ্ধে 670 জন প্লাস সদস্য আত্মাহুতি দিয়েছিলেন। আজকের এই মহান বিজয় দিবসের বিজয় মাসে এবং স্বাধীনতার বিজয় দিবসে ভোলা জেলার জেলা কমান্ড্যান্ট জেলা আনসার বাহিনী কর্তৃক আয়োজিত জেলা সমাবেশে প্রতিবেদন আগে আমি সর্বপ্রথম মহান যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছিলেন সেই শহীদদের আত্মা মাগফিরাত কামনা করে আমি আমার প্রতিবেদন পাঠ করছি। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, ইউনিয়ন বিডিপি দলপতি, নীলকমল চর পেশন ভোলা। আমি 2009 সালে 1 জানুয়ারি আমি বিডিপিতে যোগদান করি। আমি প্রথমে 2004 সনের 10ই ফেব্রুয়ারি আমি আমার ইউনিয়নের একটি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সর্বপ্রথম এই বাহিনীতে অংশগ্রহণ করি। তারপর সেখান থেকে 2004 সালে আমি 42 দিনের একটি কোর্স 25তম জাতীয় সমাবেশে অংশগ্রহণ করে সেখানে আমি বাংলাদেশের ভিতরে বিডিপি কন্টিনজেন্টে 1 নম্বর সেখানে হয়েছিলাম। তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে আমি পুরস্কারও গ্রহণ করেছিলাম। তো তারই ধারাবাহিকতা আমি এই ডিপার্টমেন্টকে ভালোবাসি। কোনো একদিন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে এবং নৌবাহিনীতে অংশগ্রহণ করার জন্য আমি দাঁড়িয়েছিলাম। ভাগ্যক্রমে আমি সেই বাহিনীতে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমি ক্ষান্ত হইনি যে আমি বাংলাদেশের সৈনিক হব না। আমি সৈনিক হওয়ার জন্য চেষ্টা করেছি এবং 2004 সাল থেকে 2004 সালের 10 ফেব্রুয়ারি থেকে আমি চেষ্টা করে প্রথমে বিডিপি মৌলিক প্রশিক্ষণ হয়ে ক্ষুদ্র সদস্য হয়েছি। পরবর্তীতে 25তম জাতীয় সমাবেশের সেই অংশগ্রহণ করে আমি 42 দিনের কোর্স সমাপনী করে আমি সেখানে বাংলাদেশের ভিতরে বিডিপি কন্টিনজেন্টে আমি ফার্স্ট হয়ে আমি তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে অংশগ্রহণ পুরস্কার নিয়ে আমি এই বাহিনীতে পুরোপুরি নাম লেখাই। পরবর্তীতে তৎকালীন আমাদের উপজেলা কর্মকর্তা, আজকে তাকে স্মরণ করতে হয়, জনাব প্রাণনাথ দে, তার হাত ধরে আমি এই ডিপার্টমেন্টে আসি এবং 28 দিন ব্যাপী আমি ইউনিয়ন বিডিপি দলপতি হিসেবে ট্রেনিং করে আমি এই বাহিনীতে অংশগ্রহণ করি 2009 সনের 1 জানুয়ারি। এই বাহিনীতে ঢুকে আমি যেটা পেয়েছি, আমি অত্যন্ত সম্মান পেয়েছি। আমি যে কোনো জায়গায় আমি প্রমাণ দিতে পারি, যে কোনো জায়গায় আমি বুক ফুলে পরিচয় দিই যে আমি একজন বিডিপি ইউনিয়ন দলপতি, আমি বিডিপির একজন সদস্য। আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে গেছি সেখানে আমি বিডিপির পরিচয় দিয়ে আমি সেখানে উপকৃত হয়েছি। প্রিয় উপস্থিতি, আজকের সমাবেশে আমাদেরকে নিয়ে সমাবেশ, আমাদের কিছু কথা বলতেই হবে। আমরা বিডিপি দলপতি, দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার, সহকারী কোম্পানি কমান্ডার, উপজেলা কোম্পানি কমান্ডার এবং সহকারী কোম্পানি কমান্ডার যারা আছি, পৌরসভা বিডিপি নেত্রী আছেন, দলপতি আছেন, আমরা কিন্তু আমাদের বাধ্যতামূলক কাজগুলো করে যাচ্ছি। আমরা ইউনিয়ন পর্যায়ে আমরা সেই আমাদের ডিপার্টমেন্টের অফিসের যে আদেশ নির্দেশগুলো আমরা অক্ষর অক্ষরে পালন করছি। প্রতি মাসে 2 বার আমরা আমাদের অফিসে আসতেছি এবং আমরা জন্ম বিরতিকরণের এবং আমরা স্থায়ী পদ্ধতি, অস্থায়ী পদ্ধতি, এই সমস্ত বিষয়গুলো আমরা করছি। সরকারের বিভিন্ন প্রোগ্রামগুলিতে আমরা এই বাহিনীর যারা বিডিপির সদস্য আছি, দলপতি এবং কমান্ডাররা আছি, আমরা অংশগ্রহণ করছি এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা পালন করছি। শুধু তাই নয়, আমরা জাতীয় প্রোগ্রাম, মহান বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং ডেঙ্গুর যখন সারা বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ হয়েছিল, আমরা তখন এই দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলাম, ডেঙ্গু জ্বরে সবাইকে সচেতন করেছিলাম আমরা ডেঙ্গু বিষয়। এবং পরবর্তীতে কোভিড-19 আমরা সারা বাংলাদেশে আনসার বিডি মহাপরিচালকের যেই আমরা পিসি পেয়েছি, এই পিসিটি আমরা সারা বাংলাদেশের নেই আমাদের গ্রামগঞ্জে আমরা বিলিয়ে দিয়েছি। জনগণকে আমরা উদ্বুদ্ধ করেছি, সচেতন করেছি এবং ঘর থেকে আমরা বাইরে রেখে দিই। এটা আমাদের বিডিপি সদস্য জীবনকে বাজি রেখে আমরা করোনা আক্রান্ত হব কিনা আমরা সেটা দেখিনি। আমরা করোনার প্রতিরোধে সচেতনের জন্য আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আজকে সারা বাংলাদেশে যদি, সারা বিশ্বে যদি আরও বিভিন্ন রকম মহামারী আসে, আমাদের উপরস্থ যিনি মহাপরিচালক মহোদয় আছেন, আমাদের অত্যন্ত দক্ষ একজন মহাপরিচালক মহোদয়, মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি পিএসসি এনডিসি মহোদয়, উনি অত্যন্ত দক্ষ, মেধাবী। ওনার নেতৃত্বে
আমাদের মহাপরিচালকের নেতৃত্বে আজকে বাংলাদেশ আনসার বিডিবি অত্যন্ত সুসংগঠিত একটি দল। আজকে সারা বাংলাদেশে আনসার আর এখন আনসার নাই। আজকে 8 নিচে আনসার বিডিবি প্রশিক্ষণ করা হচ্ছে না। আজকে আমাদের আনসারদের নাম আর সর্বসাকল্যে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হচ্ছে। আমরা আনসার বিডিবির সদস্যরা যখন যে দায়িত্ব নেই, বিশেষ করে সারা বাংলাদেশে যখন তৎকালীন সরকার আমাদের বর্তমান সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশের জামাত বিএনপি যখন আন্দোলন সংগ্রাম যখন জ্বালাও পোড়াও শুরু করেছিল, যখন রেল লাইনের উপরে ফেলে ছিল বাংলাদেশ সরকার, তখন আনসারকে দায়িত্ব দিয়েছিল। বিভিন্ন দায়িত্ব যখন দিয়েছিল তখন রেল লাইনের সেই উপরে ফেলা সেই আগুনের যে ভয়াবহ তাণ্ডব লীলা আমাদের আনসার দায়িত্ব নেওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল। আমরা মনে করি বাংলাদেশ আনসার বিডিবি যখন যে দায়িত্ব দেওয়া হয় তখন তারা সুসংগঠিতভাবে এবং সুষমভাবে তারা পালন করে। এই জন্য এই বাহিনীকে বাংলাদেশ সরকার যুগোপযোগী বাহিনী করার জন্য বাংলাদেশ ন্যাশনাল গার্ড হিসেবে মনে হয় যে প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সরকার যখন যেটা করে আমরা সরকারকে সাধুবাদ জানাবো, আমরা সাধুবাদ জানাই। এই বাহিনীর পোশাক পরিচ্ছদ সুন্দর করে বর্তমান মহাপরিচালক মহোদয়, বর্তমান প্রধানমন্ত্রী উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বাহিনীকে মান উন্নয়ন করার জন্য। আমরা চাচ্ছি এই বাহিনীর আনসার বিডিপি এবং মহিলা বিডিপি দুই তিন রকমের পোশাক দুই রকম। আমরা চাচ্ছি যে সম্পূর্ণ ভেঙে চড়ে ন্যাশনাল গার্ড, বাংলাদেশের ন্যাশনাল গার্ড যেহেতু একটা বাহিনী রাখা হয় এটাই হোক এবং আমাদের বাহিনীকে আরও মানোজ্জ্বল করা হোক। আমরা গ্রামগঞ্জে আমরা বলতে পারি সারা বাংলাদেশে আমরা 61 লক্ষ সদস্য। আমরা গর্বের সহিত বলতে পারি যে আমরা এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম বাহিনীর একজন গর্বিত সদস্য। আমরা পুলিশকে অনেক সময় বলি, সেনাবাহিনী অনেককে বলি যে আপনারা কত সদস্য, নাহলে 7 লাখ 10 লাখ 12 লাখ সর্বোচ্চ। কিন্তু আমরা সারা বাংলাদেশে নয়, সারা এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম বাহিনীর একজন গর্বিত সদস্য। আমি একটি কথা বললে আপনারা সবাই খুশি হবেন। গত 8ই ফেব্রুয়ারি সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী যেদিন আটক করে আমার শালার একটি অপারেশন হয়েছিল, সেদিন আমি অপারেশনের জন্য ঢাকা মেডিকেলে ঘুরঘুর করেছিলাম। ঢাকা মেডিকেলের আনসার কমান্ডারের কাছে আমি যখন আমার পরিচয় দেই এবং তাৎক্ষণিক সে দেখলাম যে ডাক্তার কাছে নিয়ে যান এবং সে আমার পরিচয় পাওয়ার পরপরই আমার শালার সেখানে অপারেশনের বিষয়টা উনি করে দেন। সেদিন আমার শালার অপারেশন হয়েছিল, মাত্র 2000 টাকা আমার খরচ হয়েছিল ওষুধে। কিন্তু আমি ঢাকা মেট্রোপলিটন যে পুলিশ হাসপাতালে আমি গিয়েছিলাম, সেখানে 4 লক্ষ টাকা চেয়েছিল। লেবেডে গিয়েছিলাম 5 লক্ষ টাকা চেয়েছিল আমার শালার মাথার ব্রেন অপারেশন করার জন্য। কিন্তু দেখেন আমি এখন বিডিবি ইউনিয়ন দলপতি হিসেবে যখন আমি পরিচয় দিয়েছি ঢাকা মেডিকেলের আনসার কমান্ডার কাছে, সে তাৎক্ষণিক আমাকে এই অপারেশনের ব্যবস্থা করে দিয়েছিল। তাহলে কত টাকার উপকার আমি হয়েছে। বাংলাদেশের সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন 68,000 গ্রাম, কিন্তু বর্তমানে রয়েছে প্রায় 86,000 গ্রাম। 86,000 গ্রাম যদি হয়ে থাকে, প্রত্যেক গ্রামে আমাদের বিডিবি আনসার সদস্য রয়েছে। আমরা যে কোনো প্রান্তে যাই না কেন, যদি আমরা 10 জন লোকের মাঝে একটু পরিচয় দিই যে আমি একজন বিডিবি সদস্য, সেখানে আমাদের একজন সদস্য পাওয়া যাবে অথবা সদস্য পাওয়া যাবে। প্রিয় উপস্থিতি, এই বাহিনীর এত নাম, এত বিশাল বাহিনী, এই বাহিনীর আমরা যে কোনো সরকার যখন যে দায়িত্ব দেয় আমরা সুনামের সহিত পালন করি। বিশেষ করে নির্বাচনে প্রধান ডিউটিতে আমরা অত্যন্ত সুন্দরভাবে পালন করি। আপনারা আজকে ডোন্ট মাইন্ড নাথিং ইন ইউর মাইন্ড, সেখানে পুলিশও দেওয়া হয়, আমাদের আনসারও দেওয়া হয়। কিন্তু আমরা আনসাররা রোদের ভিতরে অত্যন্ত কষ্ট করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সারা রাত্র জেগে ডিউটি করি, সারাদিন ডিউটি করি, কিন্তু আমাদের পরিশ্রমটা যত সময় আমরা পাচ্ছি না। আজকে আমাদের অত্যন্ত সুনামধন্য দক্ষ একজন বিডিবি প্রশিক্ষণ পরিচালক আমাদের মাঝে এসেছেন। আজকে আমরা আমাদের জেলা কমান্ডার মহোদয়ের মাধ্যমে তাকে আমরা মেসেজ দিতে চাই যে যখন যেই ডিউটি আমরা করব সেই টাকা যেন আমরা আমাদের পরিশ্রমের টাকা যেন আমরা যথাসময় পাই। আরেকটি দাবি করবো আমাদের সম্মানই যদি দিবেনি, তাহলে সম্মানটা একটু বাড়িয়ে দেন। সম্মান যখন করবেনি তো সম্মানটা একটু বাড়িয়ে দেবে। সেই জন্য আমরা অনুরোধ জানাবো যে আমাদের যে ইউনিয়নে একজন আনসার কমান্ডার আছে, একজন সহকারী কমান্ডার আছে, তাদের মাত্র 1500 এবং 1200। একজন বিডিবি দলপতি আছে, তার 2500 টাকা, এবং দলনেত্রী আছে তার 2500 টাকা। উপজেলা কোম্পানি কমান্ডার, সহকারী কোম্পানি কমান্ডার আছে। এই যেই সম্মানিটা দেওয়া হচ্ছে, এটা তাদের কিছুই হচ্ছে না। আমরা এই বাহিনীর অনেকগুলো কাজ, অনেকগুলো নির্দেশনা আমরা অক্ষরে পালন করি প্রতিনিয়ত। অনেক সময় রাত 10টা 11টা বাজে আমাদের এই দায়িত্ব পালন করে বাড়ি যাইতে। এক একটা লোক প্রায় 10 কিলোমিটার 15 কিলোমিটার দূর থেকে অনেক কষ্ট করে আসে।
এই জন্য কিছুদিন পূর্বে আমাদের অনেক দলপতিকে, আনসার কমান্ডারকে এই বাহিনী থেকে সাইকেল প্রদান করেছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সাইকেল প্রদান করার জন্য, এবং অনেক সদস্যকে, আমাদের দলনেত্রীকে ছেলে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এই জন্য ধন্যবাদ প্রশিক্ষণ করেছি। উপস্থিতি, বিভিন্ন ট্রেড প্রশিক্ষণে আমাদেরকে নাম দেওয়া হচ্ছে। আমরা ট্রেড প্রশিক্ষণে লোক পাঠাইয়া আমরা যে সমস্ত সদস্যদেরকে পাঠাচ্ছি এবং তারা আত্মনির্ভরশীল হচ্ছেন। আমি একজন বিডিপি দলপতি হিসেবে কি জানি না, আমার একজন সদস্য মোবাইল সার্ভিসিং করে আজকে সে মোবাইল সার্ভিসিং করছে, একজন কম্পিউটার ট্রেনিং করে আসে কম্পিউটার দোকান দিয়ে করছে, পার ডে 1000, 1500, 1200, 800 সে কামাই করতেছে। তাহলে অবস্থা বললেন। এই জন্য এই বাহিনীর এই যে ট্রেড প্রশিক্ষণগুলা আরো করা দরকার, এবং এই যেটা আমাদের জেলা কমান্ডার মহোদয় বলেছে যে আমাদের জেলা হচ্ছে, আমরা জেলা স্যারকে ধন্যবাদ জানাই, এই বাহিনীর মহাপরিচালককে ধন্যবাদ জানাই। শুধু তাই নয়, পরিশেষে একটি আজকের দেশের জন্য যুগ উপযোগী একটি আমি দাবি করতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী গরিব দুঃখী সাধারণ মানুষের একজন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী স্বাধীনতার সপক্ষের একজন প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতার রূপকার, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন কন্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যদি বাস্তব এবং সুন্দরভাবে তাকে বোঝানো হয় যে ইউনিয়ন বিডিপি দলনেত্রীদের কষ্ট, আনসার কমান্ডার, সহকারী কমান্ডারদের কষ্ট এবং কোম্পানি কমান্ডারদের কষ্ট, তাদের পরিশ্রম, তারা এই পরিশ্রমের মাঝেও তারা কি পাচ্ছে, এটা যদি বর্তমান প্রধানমন্ত্রীকে, আমাদের মহাপরিচালক মহোদয় যারা দায়িত্বে আছেন বোঝানো সম্ভব হয়, আমার দৃঢ় বিশ্বাস বর্তমান প্রধানমন্ত্রী এই বাহিনীকে জাতীয়করণ করবে, এবং এই বাহিনীর রেশম সুবিধা সহ এই বাহিনীর আমাদের যেই সম্মানী বা তারা বৃদ্ধি সহ বর্তমান প্রধানমন্ত্রী আমাদের মাননীয় পরিচালক মহোদয় ওনার আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আমাদের প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন এই মেসেজটা আমাদের মহাপরিচালকের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রীকে দেয়। প্রয়োজনে আমরা এই ভোলা থেকে বলতে চাই, প্রয়োজনে সারা ভোলা জেলার এই 46,699 জনের পক্ষ থেকে প্রয়োজনে আমরা দরখাস্ত করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। আশা রাখি আমাদের যারা দায়িত্বে আছেন, আমাদের মহাপরিচালক মহোদয় অত্যন্ত সুন্দর, উনি আমাদের এই বাহিনীর জন্য ভাবেন, এবং আমাদের আরেকটি গর্বের বিষয় হচ্ছে আমাদের মহাপরিচালক মহোদয় এই বরিশালের কৃতি সন্তান, উনি এক ছেলে এক মেয়ে, ওনার মিসেজও আমাদের জন্য ভাবেন। এই জন্য আমি আবারও সকল দাবিকে আমার মেনে নেওয়ার জন্য এবং উপরস্থ জায়গায় আমাদের দাবিগুলো পৌঁছানোর জন্য আমি আবেদন করে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাইকে। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসেন ইউনিয়ন দলনেত্রী রাজাপুর ভোলা সদর মোসাম্মদ জাহিদা বেগমকে। ওইখানে যা দিন না, ঠিক আছে এটা জিনিসও ঠিক আছে। ফুল পারফেক্ট। আয়োজিত জেলা সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আগত অতিথিবৃন্দ, দূর দূরান্ত আনসার বিডিপি সদস্য ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার বাৎসরিক কাজের প্রতিবেদন সংক্ষিপ্ত আকারে পাঠ করিতেছি। ইউনিয়ন রাজাপুর, গ্রাম সংখ্যা 9টি, প্লাটুন সংখ্যা 9টি, গ্রাম দলনেত্রী 9 জন, সদস্য সংখ্যা সহকারী দলনেত্রী 9 জন, সদস্য সংখ্যা 270 জন, মোট সংখ্যা 288 জন। আমি আমার ইউনিয়ন থেকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়
পেশায় সেলাই, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, কারিগরি, মোটর ড্রাইভিং, ঘূর্ণিঝড়, নির্বাচিত পূর্ব প্রস্তুতি প্রশিক্ষণতা সদস্যবৃন্দ প্রেরণের জন্য করতে সক্ষম হই। এছাড়া প্লাটুন পূর্ণ গঠন ও ডাটাবেস এন্ট্রির জন্য তথ্য পূরণ করে উপজেলা অফিসে জমা করি। পরিবারের সঠিক উন্নয়নের জন্য প্রতি গ্রামে গ্রামে গিয়ে অস্থায়ী এবং স্থায়ী পদ্ধতি গ্রহণের জন্য মহিলাদের উদ্বুদ্ধ করে থাকি। প্রতি মাসে একটি করে প্লাটুন পরিদর্শন করে থাকি। এই সময় সদস্যগণ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি। গ্রামে নিরক্ষর মহিলাদের দিক মুক্ত করার জন্য এলাকা ভিত্তিক মহিলাদের দ্বারা কাজ করে থাকি। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে যেমন মৎস্য উদযাপন দিবস, সেনেটারি, জাতীয় টিকা দিবস, বাল্য বিবাহ, ছবি তোলা হালনাগাদ, জঙ্গি প্রতিরোধ, ডেঙ্গু, করোনা ভাইরাস, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, কুচকাওয়াজ সহ সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। এলাকায় মহিলাদের মৌসুম ভিত্তিক শাকসবজি চাষ, বৃক্ষরোপণের প্রতিরোধ ক্ষমতা করে থাকি। প্রতি পরিবেশের সদস্যগণ হাঁস মুরগি পালন করে থাকে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত প্রতিবেদন শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জাহিদা আপা আমার বোনকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ভোলা জেলার ফায়ার সার্ভিস প্রতিনিধি জনাব হেলালুদ্দিন সাহেবকে কিছু বলার জন্য আমাদেরকে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আনসার বিডিবি ভোলা জেলা কর্তৃক আয়োজিত জেলা সমাবেশ 2021 অনুষ্ঠানের উপস্থিত আছেন সর্বজন স্বীকৃত প্রম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত সুদূর ঢাকা সদর দপ্তর থেকে আগত পরিচালক মহোদয় স্যার, উপস্থিত আছেন জেলা কমান্ডার স্যার, উপস্থিত অতিথি মেহমান বিন্দু, আরও উপস্থিত আছেন সাংবাদিক বিন্দু, আর আমার সামনে উপস্থিত আছেন আমাদের সরকারি বাহিনী আনসার বিডিবির অসংখ্য সদস্য ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একজন গর্বিত নাগরিক। সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এমনই একটি মহতী অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দান করার জন্য। যেই বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই এক একটা সরকারি ডিপার্টমেন্টের লোক। যদি আপনারা ফুল সরকারি না, কিন্তু তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা আমি আরও 2 বছর আগে থেকে জেনেছি, গ্রাম পুলিশ আনসার বিডিবি প্রায় 61 লক্ষ মানুষকে সরকারি জাতীয়করণ করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা গত বছরই মুজিব বর্ষে আমরা উন্নত দেশে পদার্পণ করেছি। 61 লক্ষ সেবক, দেশপ্রেমিক মানুষকে জাতীয়করণ করা সরকারের পক্ষে কোনো ব্যাপারই না। আমি অনুরোধ করব, এখানে যারা উপস্থিত আছেন, আমন্ত্রিত মেহমান, প্রধান অতিথি আছেন, পরিচালক মহোদয় স্যার, আপনার এই বাহিনীদেরকে নিয়ে আপনি অনেক আশার প্রকাশ ঘটাবেন। সেটা হলো এই বাহিনীর পোশাক একটু সমুন্নত করা দরকার। ওনাদের প্রশিক্ষণ যে হারে হচ্ছে, যে উন্নতির দিকে ওনারা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। সর্বোপরি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আপনাদের মতোই একটি সরকারি বাহিনী। যে কোনো সেবায়, দুর্যোগে, অগ্নিকাণ্ডে, প্রশিক্ষণে আপনারা আমাদের সহযোগী হয়ে থাকেন। বিশেষ করে অগ্নিকাণ্ডে আপনারা আমাদের সবচেয়ে কাছে আসেন। যদিও সমন্বয় কাজ বাহিনীর কাজ,
নির্বাচন ডিউটির সময় আপনাদেরকে বেশি দেখা যায়, এবং সবচেয়ে বড় যেই সম্পদ টাকা এবং সম্পদ মানুষের, সেই জিনিসটা আপনারা রক্ষা করেন। সেটা হলো ব্যাংকে আপনাদেরকে দেখতে পাওয়া যায় কোটি কোটি টাকা থাকে সেখানে। আপনারা যদি না থাকতেন, আমার মনে হয় বাংলাদেশের ব্যাংক একদিনে সব চুরি হয়ে যেত। তারপরে বাংলাদেশ রেলওয়ের অগণিত সম্পদ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো আপনারা রক্ষা করেন। পানি উন্নয়ন বোর্ডের অসংখ্য অমূল্য সম্পদ আপনারা রক্ষা করেন। সর্বোপরি আমরা এই বাহিনীর সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। আল্লাহ যেন আপনাদের সহায়, আর বড় ছাড়রা যারা আসছেন তারা সকলে যেন আপনাদের জন্য কিছু করেন। আমাদের মতেই একটি সরকারি বাহিনীতে আপনারা প্রবেশ করেন। আপনাদের সবার শুভকামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হেলালুদ্দিন স্যারকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন ভোলা সিভিল সার্জন প্রতিনিধি শাহাদাত হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা। স্যারকে বক্তৃতা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজিব শতবর্ষ ও স্বাধীনতা শুভ জয়ন্তী উপলক্ষে জেলা আনসার প্রতিরক্ষা সমাবেশে উপস্থিত আজকের এই সবার সম্মানিত সুযোগ্য সভাপতি এডিসি রেভিনিউ মামুনা ফারুক মহোদয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জিয়াউল হক পরিচালক মহোদয়, অতিথি হিসাবে উপস্থিত আছেন জেলা আনসার কমান্ডেন্ট ও সম্মানিত পিডব্লিউডি অ্যাকশন মহোদয় ও আনসার বিডিপি সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার সৌভাগ্য হয়েছে স্বাস্থ্য বিষয়ক কয়েকটা ক্লাস নিতে আনসার বিডিপিতে। বর্তমানে এখন হয়তো সিভিল সার্জন মহোদয় নিচ্ছেন, তো সেই বিষয়ে অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য আপনাদেরকে কিছুটা হলেও দিতে পেরেছি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কোভিড-19 বিষয়ে সামান্য কিছু তথ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমাদের স্বাস্থ্য বিভাগে কিন্তু জনবল খুবই কম। অনেক দিন যাবতই আমাদের নিয়োগ হচ্ছে না, তাই জনবল কম। তাই যে আমাদের এই কোভিড-19 টিকা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। তো আমাদের এই ভোলা জেলায় 15,04,970 জনকে আমরা প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা প্রদান করেছি। তো প্রায় 5 লক্ষ হবে আমাদের ডোজ সম্পন্ন হয়েছে, দ্বিতীয় ডোজ। তো সরকার যদি বলে তাহলে আমরা বুস্টার ডোজ দেব। এই 20 লক্ষের উপরে আছে ভোলা জেলার জনগণ, তাদেরকে সবাইকে দেওয়ার পর 65-র ঊর্ধ্বে তাদেরকে আমরা বুস্টার ডোজ দেব। তো আনসার বিডিপি সদস্যগণ খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে দায়িত্ব পালন করেন। আপনাদের সবাই সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ সম্মানিত স্যারকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করবেন জনাব কাজী শরীফুদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, ভোলা। স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। জেলা সমাবেশ 2021।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, পরিচালক, আনসার ও ভিডিপি বাহিনী, জনাব মোহাম্মদ জিয়াউল আলম স্যার, উপস্থিত সম্মানিত সভাপতি সহ অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আনসার বাহিনীর কোনো অনুষ্ঠানে এটাই আমার প্রথম। আজকের এই জেলা সম্মেলনে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে আপনাদেরকে অভিবাদনও জানাচ্ছি। কারণ হচ্ছে আপনারা সেই গর্বিত বাহিনীর সদস্য, যারা মুক্তিযুদ্ধে যে প্রথম যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল সেই সরকারকে গার্ড অফ প্রদানকারী বাহিনীর সদস্য হচ্ছিল আপনারা। শুধু তাই নয়, মহান মুক্তিযুদ্ধে আপনাদের বাহিনী প্রায় 670 জন সদস্য শহীদ হয়েছেন। তো বাঙালি, আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে এই মহান বাহিনীর প্রতি শ্রদ্ধা এবং নিবেদন করছি, এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধী, আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। তো উন্নয়নের কথা বলতে গেলে, মানুষের আয় বৃদ্ধির কথা বলতে গেলে আরেকটা কথা সাথে সাথে চলতে আসে। উন্নয়ন মানে সম্পদ বৃদ্ধি। সম্পদ যখন আপনার বৃদ্ধি হবে তখন তার নিরাপত্তা প্রদানও করতে হয়। যদি নিরাপত্তা যথাযথভাবে প্রদান করা না যায়, সেক্ষেত্রে অরাজকতা দেখা যায়। বাংলাদেশে অনেকগুলো বাহিনী এই নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আমাদের পুলিশের সংখ্যা আমাদের জনসংখ্যার অনুপাতে যথেষ্ট নয়। এই যে ফারাকটা অত্যন্ত সফলভাবে পূরণ করে যাচ্ছে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা দল। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যেটা অনেক দূর এগিয়ে গেছেন, উন্নত বাংলাদেশ 2041 সালে, সেই স্বপ্নের অন্যতম একটা বিষয় হচ্ছে শহরের সুবিধা গ্রামে। আজকে থেকে 15 বছর আগে কেউ চিন্তা করেন একটা মফস্বল শহরে 15-20টা ব্যাংকের ব্রাঞ্চ থাকবে। আগামী 15-20 বছর পরে আমরা বলতে পারি না গ্রামে 2-3টা গ্রাম মিলেও একটা ব্যাংকের ব্রাঞ্চ থাকতে পারে। সেই যে এই যে ফিনান্সিয়াল স্থাপনাগুলা, তারপর হচ্ছে কেপিআই গুলা, এগুলার নিরাপত্তা দিয়ে যাচ্ছেন আপনারা। আপনাদেরকে এই জাতির অর্থনৈতিক উন্নয়ন তথা প্রতিটি অনেকগুলা ক্ষেত্রে জেলা কমান্ড্যান্ট মহোদয় বলেছেন। তবে আমার কাছে ইম্পর্টেন্ট একটা বিষয় মনে হচ্ছে, এই আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দেশের কর্মসংস্থান তৈরিতে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। এমন কোনো স্থাপনা নাই, সরকারি হোক বেসরকারি হোক কেপিআই হোক, এমন কোনো স্থাপনা নাই যেখানে আমরা আজকে আনসার বাহিনীকে দেখতে পাই না। ফলে বাংলাদেশের উন্নয়ন যদি আমাদেরকে সাস্টেনেবল করতে হয়, এই উন্নয়ন, এই সম্পদকে যদি আমাদের সুরক্ষা দিতে হয়, আমাদের আনসার বাহিনীর শক্তিশালীকরণের কোনো বিকল্প নেই। যে কোনো বাহিনী শক্তিশালীকরণের জন্য প্রথমেই হচ্ছে শৃঙ্খলা, তারপর দক্ষতা বৃদ্ধি। আমি অবশ্যই মনে করি আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন, এবং আনসার বাহিনী বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী বাহিনী হিসেবে ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে। কারণ আপনারা শক্তিশালী হলেই শক্তিশালী হবে বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব কাজী শরীফুদ্দিন আহমেদ স্যারকে তার মূল্যবান দিক নির্দেশনা বক্তব্য রাখার জন্য। বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ওই শিকার হে মাদ্রির, বলবীর বল উন্নত মম শির। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সুদূর ঢাকা থেকে অত্যন্ত কষ্ট করে আমাদের এই সমাবেশকে আজকে গৌরবোজ্জ্বল করেছেন। আজকের এই সমাবেশের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনাব একেএম জিয়াউল আলম, পরিচালক বিডি প্রশিক্ষণ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খিলগাঁও, ঢাকা মহোদয়কে। বক্তব্য প্রদান করছেন জনাব একেএম জিয়াউল আলম স্যার, পরিচালক বিডিপি প্রশিক্ষক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খিলগাঁও, ঢাকা মহোদয়। স্যার।
ছোট ওজন নাকি ছোট ওজন না ওরও বসে নিয়ে রাখো ধন্যবাদ। আমাদের আজকের প্রধান আকর্ষণ প্রধান অতিথি মহোদয় বক্তব্য প্রদানের পূর্বে আমাদের মাঝে আজকের এই সমাবেশকে আরও সুন্দর এবং সাবলীল করার জন্য আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন ভোলা জেলার কৃষি সম্প্রসারণ অফিসের সম্মানিত একজন দক্ষ মেধাবী কর্মকর্তা মহোদয়। আমরা সবাই করতালি দিয়ে তাকে সাধুবাদ জানাই। প্রিয় উপস্থিতি, একটা বিষয়ে ভুলে গিয়েছিলাম, আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা বিজয় দিবস প্যারেড করে থাকি। আমরা আনসার বিডিবি দলপতি দলনেতা আনসার কমান্ডার আমরা বিজয় দিবস প্যারেড স্বাধীনতা দিবস প্যারেড করে থাকি। সেখানে আমাদের প্রতিনিয়ত আমরা একটি সমস্যা পড়তে হয়, পুলিশের পরে ফায়ার সার্ভিস নাকি বিএনসিসি নাকি আনসার, কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা চিঠি আছে পুলিশের পরে আনসার, সেখানে আমাদের বেগ পেতে হয়। কিন্তু বিএনসিসি একটি কাঠের অস্ত্র নিয়ে সেখানে দাঁড়ায়, কিন্তু আমরা বিডিবির দলপতি দলনেতা যারা আছি এবং আনসার কমান্ডার আছি, আমরা কাঠের অস্ত্র নিয়ে দাঁড়াইতে পারি না, বিধায় আমাদেরকে বিএনসিসির পরে দেওয়া হয়। যদি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি শো করে আমরা সেখানে দাঁড়াই, এটার জন্য অনেক কষ্ট করতে হয়। এই জন্য আমি মাননীয় জেলা কমান্ড্যান্ট মহোদয় এবং আজকে আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি যে এতে এই বিষয়টা আমাদেরকে একটু নজর দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের বিশেষ অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন ভোলা জেলার চৌকস মেধাবী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোহাম্মদ হাসান ওয়ারিসুল কবির সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্যালসিয়াম নাই বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভোলা আয়োজিত জেলা সমাবেশ 2021 এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। এখন এসে পৌঁছাননি, উনি আসবেন। ভোলা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় উপস্থিত আছেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ মহোদয় উপস্থিত আছেন, জেলা কমান্ড্যান্ট আনসার বিটিভি ভোলা জেলা শাখা উপস্থিত, অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আনসার বিটিভি সদস্য ভাই বোনেরা, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং। অত্যন্ত মহতী সভা। আপনারা দেশ প্রতিরক্ষার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভিন্ন সময় আপনারা পালন করে যাচ্ছেন। আপনাদের সাথে আমাদের মত বিনিময় হয়ে থাকে মাঝে মধ্যে। গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে 15 দিনের প্রশিক্ষণ হয়ে থাকে, সেই প্রশিক্ষণে আপনাদের সাথে আমাদের মত বিনিময় হয়ে থাকে। এই প্রশিক্ষণ যাদেরকে দিয়ে থাকেন তারাও অনেক চৌকস বাহিনী হিসেবে, গ্রাম প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে ওঠে। বিভিন্ন বিষয়ে তারা প্রশিক্ষণ পেয়ে থাকে, চিকিৎসা, কৃষি, স্বরাষ্ট্র আইন, পশুপালন, মৎস্য সহ বিভিন্ন বিষয়ে তারা প্রশিক্ষিত বাহিনী হিসেবে গড়ে ওঠে আপনাদের কর্মতৎপরতার মাধ্যমে। দেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ অন্যান্য জাতীয় দিবসে আপনারা অনবদ্য ভূমিকা পালন করে থাকেন। আপনাদের এই চৌকস বাহিনী দেশের ক্রান্তি লগ্নে এবং বিভিন্ন প্রয়োজনে সেবা দিয়ে থাকেন।
বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেছি আপনারা অত্যন্ত শৃঙ্খলের সাথে বিভিন্ন প্রশিক্ষণ একাডেমিতে সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আপনারা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন, যাতে সেখানে কোনো বিশৃঙ্খলা না হতে পারে। বিভিন্ন মেলা, প্রদর্শনী, তারপর আপনার পাবলিক পরীক্ষা সহ বিভিন্ন সময় আপনাদের আমরা দেখে থাকি আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন। সরকারের উদ্যোগ আছে আপনাদেরকে ভবিষ্যতে আরও যাতে আপনারা অবদান রাখতে পারেন এই জাতিরকে এগিয়ে নেওয়ার জন্য। যেমন আমি কৃষিক্ষেত্রে একটু বলি, কৃষিক্ষেত্রে এদেশ যেমন অনেক এগিয়ে গেছে। কৃষি বিভাগ যেমন কৃষক কিষাণীদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছে। একসময় এদেশে জনসংখ্যা যদিও খুব কম ছিল, আর এখন 2021 সালে প্রায় 19-20 কোটি লোকের অবস্থান, আর জায়গার পরিমাণ কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আমাদের রাস্তাঘাট, ঘরবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণে জায়গার পরিমাণ কমে যাওয়া সত্ত্বেও আপনাদের কর্মতৎপরতায়, আপনাদের মধ্যে অনেকে আমি জানি কৃষক প্রশিক্ষণ দিয়ে থাকে, তাদের কর্মতৎপরতায় এদেশের কৃষি উত্তরোত্তর উন্নতি করে যাচ্ছে। আর যদিও আমরা একসময় দেখতাম মানুষ খেতে পারতেছে না, পাশের বাড়ি যে বলে আসতো চাষি আমার সন্তান খানা খাবে, এই চাল কেনার পয়সা নাই, আপনাদের বাড়িতেই মাটির পাত্রটা থাকলো, এখানে ভাতের মাইটটা জমা করে রাখবেন, আমার সন্তান খাবে। আজকে আর সেদিন নাই। এখন এমন এমন ধানের জাত এসে গেছে যে একরে 100 মণ ফলন হচ্ছে, হাইব্রিড সহ, সুপার হাইব্রিড সহ অন্যান্য ফসলে বাংলাদেশ, যেমন সবজি উৎপাদনে এখন বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে 3য় অবস্থানে আছে। ধান উৎপাদনে বাংলাদেশ 4র্থ অবস্থানে আছে। চীন, ভারত, রাশিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো এত বড় বড় রাষ্ট্রের পাশাপাশি বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া মুশকিল, ছোট্ট একটু দেশ, অথচ তারা ধান উৎপাদনে 4র্থ অবস্থানে আছে। পাট উৎপাদনে 2য় অবস্থানে আছে। ইলিশ উৎপাদনে 1 নম্বর পজিশনে আছে। আম উৎপাদনে 7 নম্বর পজিশনে আছে। আলু উৎপাদনে 8 নম্বর পজিশনে আছে। এগুলো সবই আমার এবং আপনাদের তৎপরতা, প্রশাসনের সহযোগিতা সহ কৃষি বান্ধব সরকারের একটা বিরাট ভূমিকা। এদেশ যখন মুক্তিযুদ্ধ করেছিল, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আপনারা কিন্তু এদেশের স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়েছিলেন। তখন আপনারা যুদ্ধ করেছেন, অনেকে জীবন দিয়েছেন, অনেকে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, অনেকে আধা মারা হয়ে গেছেন, সংসারের সদস্য হারায় গেছে। এরকম ভূমিকা আপনারা দেখেছেন। আমার বাড়ি বাঘেরহাট। আমি ছোট্ট একটু মুক্তিযুদ্ধের একটু ঘটনা বলবো। যদিও আমি তখন 1971 সালের 16ই অক্টোবর সার্টিফিকেট অনুযায়ী আমার জন্ম, যদিও এক বছর বাস্তবে বেশি হতে পারে। আমার চাচা তখন এই 12-13 বছরের একজন যুবক, তার মনের মধ্যে ব্যথা, আমি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। যখনই আমার দাদার পরিবার জানতে পারলো আমার ওই চাচার নাম হলো বাচ্চু, আবুল হায়াত বাচ্চু, সে মুক্তিযুদ্ধে যাওয়ার প্ল্যান করছে, তখন তাকে সবাই চিন্তা করলো তো মুক্তিযুদ্ধে গেলে ও কি সন্তান, তো ছোট সন্তান, ফিরে আসতে পারবে কিনা, এই ভয়ে তাকে একটু গাঁটটার দিয়ে রাখতো। একদিন কিন্তু হঠাৎ তিনি বাড়ির থেকে বের হয়ে চলে গেলেন, তারা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চু কোথায় গেল, বাচ্চু কোথায় গেল? আমার দাদা শিক্ষক ছিলেন, মাস্টার সাহেবের ছেলে মুক্তিযুদ্ধে চলে গেছে, আরে সর্বনাশ, এখন তো সবাই খুঁজতে নেমে গেছে তাকে। তখন বাঘ বাহিনী আমাদের গ্রামের পাশে একটা গ্রাম ছিল কাড়াপাড়া গ্রাম, আমাদের গ্রামের না ফুলতলা, আর পাশে কাড়াপাড়া গ্রাম, ওখানে ওই যে নদী পথের ব্যবস্থা ছিল, নৌকা দিয়ে উনি চলে গেছেন। বলে হ্যাঁ আপনার ছেলেকে তো দেখলাম নৌকা এতে এদিক দিয়ে চলে গেছে। তখন তো দাদার চিন্তা, দাদাও বের হয়ে গেছেন কোথায় খুঁজতে খুঁজতে। শেষে যাইতে যাইতে ঘটনাক্রমে উনি পড়ে গেলেন এক রাজাকারের হাতে। বাবা তুমি কোথায় যাচ্ছ? না মানে আমি মুক্তিযুদ্ধে যাব। আচ্ছা তাই নাকি, মুক্তিযুদ্ধে যাবা নাকি? আচ্ছা ঠিক আছে তুমি আমার বাড়িতে থাকো। না চাচা আমি থাকবো না, আমি চলে যাবো। তারপর তার কৌশলে ধরে সেই বাড়ি নিয়ে গেছে। বাবা আমি তো তোমাকে চিনি, তুমি তো মাস্টার সাহেবের ছেলে, তুমি আমার বাড়িতে থাকো, এখানে বেড়াও, খেলাধুলা করো, ঘুরে ফিরে বেড়াও। এইভাবে একদিন পুকুরে গোসল করতে নামছে, সেই বাড়ি 2-1 দিন থাকছে, বেড়ায়, উপায় নেই তো, যাওয়ার আটকায় ফেলছে তারা। তো একসময় তারা চিন্তা করছে ওকে দুনিয়া থেকে নাকি সরায় দেওয়ার একটা প্ল্যান করছে। তা এই অবস্থায় সেও গল্প শোনাইছে, আমারও একটা পকেটে চাকু ছিল, আমিও অ্যাকশন নেবো, এরকম একটা অবস্থা তার ছিল। যাক কোনো একটা পর্যায়ে সে ওখান থেকে কৌশলে ছাড় পেয়ে
বাড়িতে আসছে, বাড়িতে দেখে সব রাস্তা তার জন্য দাঁড়া আছে। দুঃখজনক হলো এটাই যে বাস্তবতা, উনি যুদ্ধে যেতে পারেননি, কারণ তার মনের মধ্যে যে যুদ্ধের যাওয়ার যে একটা প্রবণতা, একটা ব্যথা, দেশকে মুক্ত করে আনার এই দায়িত্ব আপনারা সুন্দরভাবে পালন করেছেন। ভবিষ্যতে আপনারা এরকম অনেক গুরুত্বপূর্ণ কাজে জাতির ক্রান্তি লগ্নে আপনারা এগিয়ে আসবেন, চৌকস বাহিনী হিসেবে গড়ে উঠবেন। আপনাদের কর্মতৎপরতায় এই জাতির উন্নতি তৎপরতা দিনে দিনে বৃদ্ধি পাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজান হচ্ছে। আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলে নিজেকে ধন্য মনে করলাম যে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পেরেছি। সবার উত্তর মঙ্গল সর্বাঙ্গীন উন্নতি কল্যাণ কামনা করে সংক্ষেপে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভোলা জেলার চৌকস মেধাবী কৃষি কর্মকর্তা জনাব হাসান ওয়ারিসুল আলম কবির স্যারকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সমাবেশের সভাপতির আসন যিনি অলঙ্কৃত করবেন ভোলা জেলার দক্ষ মেধাবী এবং দুর্নীতিমুক্ত জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ তৌফিকুল চৌধুরী স্যারকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অত্যন্ত দক্ষ মেধাবী এবং দুর্নীতিমুক্ত একজন পরিচালক, যিনি বিডিবি প্রশিক্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা খিলগাঁও ঢাকা দায়িত্বে আছেন। আজকের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, ঢাকাতে যিনি কষ্ট করে আমাদের আজকের সমাবেশকে গৌরবোজ্জ্বল করেছেন, যিনি আমাদের দাবি দেওয়ার বিষয়ে মাননীয় মহাপরিচালক মহোদয়কে অবগত করবেন। আজকের এই সমাবেশের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব একেএম জিয়াউল আলম স্যারকে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ জিয়াউল আলম স্যার। বাদ কেন সকালে বিসমিল্লাহির রহিম। ভোলা জেলা আয়োজিত জেলা সমাবেশ সম্মানিত সভাপতি সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ তৌফিক ইলাহি চৌধুরী, আমার সামনে উপবিষ্ট আছেন আনসার বিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং আনসার বিডিপির সংগঠনে বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্যবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সমাবেশ। আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিত মা বোনদেরকে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। আমাদের আনসার বিডিপি সংগঠনের আমাদের গৌরবের যে বিষয়গুলো, অর্থাৎ ইতিহাসের পাতা থেকে ফিরে দেখা, এই বিষয় সম্পর্কে আলোকপাত করতে চাচ্ছি সবার উদ্দেশ্যে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। প্রায় 61 লক্ষের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ত্যাগ ও সেবার মহিমায় উদ্ভাসিত দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসে প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আনসার বাহিনী উল্লেখযোগ্য অবদান রেখেছে। বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতিটি অধ্যায় আনসার বাহিনী সক্রিয় ভূমিকা পালন করেছে। মহান ভাষা আন্দোলনে আনসার
প্লাটুন কমান্ডার আব্দুল জব্বার মাতৃভাষার জন্য নির্দ্বিধায় জীবনকে উৎসর্গ করেছেন। ঐতিহাসিক পাক ভারত যুদ্ধের সময় 1965 সালে দেশের সীমান্ত ফাঁড়িগুলোতে তৎকালীন ইপিআরের সাথে আনসার বাহিনীকে বিওপি রক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়েছিল। 1970 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে আনসার বাহিনী ত্রাণ ও পুনর্বাসন কাজে দায়িত্ব পালন করেছে। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের আম্রকাননে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে আনুষ্ঠানিক শপথ গ্রহণকালে আনসার প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে 12 জন বীর আনসার সদস্য গার্ড অব অনার প্রদান করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার মহানায়ক, সোনার বাংলা বিনির্মাণের পথপ্রদর্শক, বাঙালি জাতির উন্নয়ন কাণ্ডারী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 9 জন কর্মকর্তা, 3 জন কর্মচারী, 658 জন 20 আনসার সদস্য শাহাদাত বরণ করেন। এ বাহিনীর অস্ত্রাগারে রক্ষিত 40,000 303 রাইফেলই ছিল মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভিক মূল অস্ত্রশক্তি। 1976 সালে 20টি আনসার ব্যাটালিয়ন গঠনের মাধ্যমে আনসার ব্যাটালিয়নের যাত্রা শুরু। বর্তমানে 2টি মহিলা আনসার ব্যাটালিয়ন, একটি বিশেষায়িত আনসার গার্ড ব্যাটালিয়ন সহ সর্বমোট 42টি ব্যাটালিয়ন রয়েছে। এ বাহিনীর সর্বমোট 42টি ব্যাটালিয়নের প্রায় 17,000 সদস্য পার্বত্য অঞ্চল, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়, রাষ্ট্রীয় তোষাখানা, পদ্মা বহুমুখী সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিমান ও স্থলবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে মোবাইল করে দায়িত্ব পালন করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমনে 1976 সাল থেকে অদ্যাবধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রায় 19 জন সম্মুখে যুদ্ধে শহীদ হন। এছাড়া প্রায় 300 জন সদস্য পার্বত্য এলাকায় সন্ত্রাসীর দ্বারা বিভিন্ন সময় সংঘাতে নিহত হন। বর্তমানে 53,901 জন আনসার সদস্য 4,766টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, পোশাক শিল্প কারখানা, 5 তারকা হোটেল, মোটেল, শপিং মল, বিমান, স্থল নৌবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল এবং রাজপথে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে। মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশেষ করে 1988 সাল 1998 সালের ভয়াবহ বন্যায় বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা রক্ষা, সার্বিক আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন প্রশংসার অবদান রাখায় সরকার এই বাহিনীকে 1998 সালের 10ই মার্চ জাতীয় পতাকা প্রদান করেন। জাতীয় ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিকভাবে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসাবে 2004 সালে এই বাহিনীকে স্বাধীনতা পদক প্রদান করা হয়। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 270টি পদক অর্জন করে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর আর্চার খেলোয়াড় রোমান সানা বাংলাদেশের একমাত্র আর্চার হিসেবে টোকিও অলিম্পিকে 2021 সরাসরি খেলার সুযোগ পেয়ে বাহিনীকে করেছে গৌরবান্বিত ও মহিমান্বিত। বৈশ্বিক করোনা কোভিড-19 হতে দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে শুরু থেকেই সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। করোনা ভাইরাসের বিস্তার রোধে মৃত্যু ভয় উপেক্ষা করে মানবিক সেবা সহ অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠ আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছে। তৃণমূলের সাধারণ জনগণকে কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ উদ্বুদ্ধ করে সর্বপরিসরে সুনাম অর্জন করেছে এই বাহিনীর সদস্যরা। কোভিড ডেডিকেটেড হাসপাতালের দায়িত্ব পালন সহ বিভিন্ন স্থাপনায় কোয়ারেন্টাইন সেন্টার সমূহে নিরাপত্তা সহ দেশব্যাপী লকডাউন কার্যক্রমে অন্য বাহিনীর পাশাপাশি এই বাহিনীর সদস্যরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনারা জানেন যে আনসার বিডি সংগঠনটি প্রশিক্ষণ ওরিয়েন্টেড সংগঠন। আমাদের বিভিন্ন রকম আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। বিশেষ করে আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তুলে থাকি এবং আমাদের একটা আনসার বিডি উন্নয়ন ব্যাংক রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে যারা এখানে দক্ষ জনবল হিসেবে গড়ে ওঠে তারা ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং এটা আমাদের এই ব্যাংকটি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিভিন্নভাবে আমাদের এটা লোনের যে কার্যক্রমটা রয়েছে সেই কার্যক্রমের সুযোগটা নিয়ে আমাদের বিডিবি সদস্যরা সেই সুযোগটা গ্রহণ করতে পারে। আমরা বর্তমান আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তার দিক নির্দেশন অনুযায়ী আমাদের মহাপরিষদের অত্যন্ত সুযোগ্য এবং তার দক্ষ নেতৃত্বে
আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে থাকি এবং অন্যান্য বছরের চেয়ে আমাদের প্রশিক্ষণের যে গুণাগুণ এবং আমাদের প্রশিক্ষণের সংখ্যা সর্বক্ষেত্রে 5 গুণ বাড়ানো হয়েছে। তার কিছু আমি আলোকপাত করতে যাচ্ছি। যেমন আমরা এখানে আমাদের যে গ্রাম ভিত্তিক যে ট্রেনিং দিয়ে থাকি, সেখানে আমরা এবছর আমাদের টার্গেট ছিল আমাদের 32,472 জন, সেটা আমাদের সম্পন্ন হয়েছে। আমাদের প্রায় এবছর আমরা 40,000 আমরা অস্ত্রসহ বিটিপি প্রশিক্ষণ দেবো আমরা, সেটাও আমাদের প্রায় 21,000 সম্পন্ন হয়েছে। এছাড়া আমাদের সাধারণ আনসার যেটা আছে, যারা বিভিন্ন আমাদের নিরাপত্তার দায়িত্ব পালন করে, তাদের 5,000 আমরা প্রশিক্ষণ দিয়ে থাকবো, সেটা আমরা প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের এবছর আমরা আমাদের যারা ব্যাটালিয়ান আনসার রয়েছে তাদেরকে আমরা তুরস্কতে আমরা 2টা আমাদের প্রশিক্ষণে পাঠিয়েছি ব্যাটালিয়ান আনসার সদস্যদের, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক তার দিক নির্দেশনায়, মহাপরিচালক মহোদয়ের ঐকান্তিক চেষ্টায় সেটা আমরা তার্কিতে আমরা পাঠিয়েছি এবং তাদেরকে আমরা ওখান থেকে প্রশিক্ষণ করে নিয়ে আসছি। আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য আমাদের ট্রেনিংগুলো দিয়ে থাকি, তার কিছুটা আমরা আলোকপাত করতে যাচ্ছি। আমরা বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি, আমরা সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমার অনেক বেশি সংখ্যক ড্রাইভার তৈরি করা, যেহেতু আমাদের এখানে ড্রাইভারের স্বল্পতা রয়েছে। আমাদের বাংলাদেশে আমাদের বিআরটি এর যে তথ্য অনুযায়ী আমাদের 21 লক্ষ যানবাহনের বিপরীতে আমাদের 12 লক্ষ ড্রাইভার রয়েছে। সেই ড্রাইভারের ঘাটতিটি পূরণ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন জেলাগুলোতে আমরা ড্রাইভিংয়ের প্রশিক্ষণ সম্প্রসারণ করেছি, কোথাও বাড়িয়েছি এবং কোথাও আমরা নতুন নতুন করেছি, সেগুলো আমরা করে যাচ্ছি। এছাড়া আমাদের যেটা সমুদ্র সীমা রয়েছে আমাদের, সেখানে আমাদের সমুদ্রে আমাদের বিশাল সম্পদ রয়েছে। বাংলাদেশ নেভি সেখানে কাজ করে যাচ্ছে। একই সাথে আমরা আনসার বিটিপির মাধ্যমে আমরা ব্লু ইকোনমি নামে একটা প্রশিক্ষণ আমরা চালু করেছি অতি সম্প্রতিকালে। আমাদের মুক্ত চাষ, এই ট্রেনিংটা আমরা চালু করেছি। বিশেষ করে আমরা জানি যে আমাদের সাধারণ যে মুক্তাটা পাল্টা, এটাকে অনেক আর্টিফিশিয়ালভাবে যদি রূপ দেওয়া যায় তাহলে বিদেশি অনেক কিন্তু একটা ডিমান্ড রয়েছে এবং অনেক বৈদেশিক মুদ্রা অর্জনের আমাদের একটা শুরু হবে, বৈদেশিক মুদ্রা অর্জনের প্রক্রিয়াটা শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী একান্তভাবে আমাদের মহাপরিচালক মহোদয় তাকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের আনসার সদস্যদের মুক্ত চাষে উদ্বুদ্ধ করি এবং ট্রেনিং দিয়ে আমরা যেন বাইরে মুক্ত চাষ কীভাবে এটা রপ্তানি করা যায় সেই প্রক্রিয়া আমরা এগিয়ে যাই, এবং সেটা কিন্তু আমরা শুরু করেছি, ময়মনসিংহে শুরু করেছি, পর্যায়ক্রমে অন্যগুলো আমরা শুরু করবো। এছাড়া আমরা বিভিন্ন 5 তারকা হোটেলে আমাদের বিডিপি সদস্য আছে তাদেরকে আমরা ক্যাটারিং সার্ভিসের এবং হসপিটালিটি ম্যানেজমেন্টে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এটার মাধ্যমে আমরা দক্ষ জনবল হিসেবে গড়ে তুলে আমরা এই লোকগুলোকে আমরা বাইরে বিদেশে আমাদের দক্ষ জনবলের ঘাটতি রয়েছে সেখানে আমরা পূরণ করতে পারবো, আমরা সেই প্রচেষ্টা আমাদের আছে। এছাড়া আমাদের যেগুলো কারিগরি প্রশিক্ষণগুলো দিয়ে থাকি কারিগরি বোর্ডের অধীনে, সেটা আমরা দিয়ে থাকি। সেটা অটো মেকানিক্স প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং প্রশিক্ষণ, বিল্ডিং কনস্ট্রাকশন প্রশিক্ষণ, পেন্টিং প্রশিক্ষণ, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন প্রশিক্ষণ, টাইলস সেটিং প্রশিক্ষণ। এগুলো জানি, এগুলো আমরা বিদেশে অত্যন্ত দক্ষ জনবলের ঘাটতি রয়েছে, এগুলো প্রশিক্ষণের মধ্যে আমরা পূরণ করার চেষ্টা করেছি। আমরা আমাদের 4টে বড় বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়া আমাদের 3টে বড় বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেগুলোতে আমরা করে যাচ্ছি। সবাই দ্রুত শেয়ার করেন। আমাদের সাধারণ আনসার প্রায় 20 সংখ্যক রয়েছে, প্রায় 55,000 কাছাকাছি। তাদের যে সুযোগ সুবিধার বিষয় রয়েছে সেটা আমরা একটু বলে যাচ্ছি। তারা কিন্তু সকলেই রেশন পাচ্ছে, তাদের সেই রেশনের সাথে সাথে আগে যে রেশন পাচ্ছে তার সাথে সাথে এবার কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে তাদের রেশনের সাথে অতিরিক্ত চিনি এবং ডাল, মুগ ডাল, এটা তাদের সংযোজন করেছেন এবং যারা সাধারণ অঞ্চল অঙ্গীভূত হবে তারা সেটা পাবে। এছাড়া তাদের যে সুযোগ সুবিধার বিষয়টা রয়েছে সেখানে আমরা কিন্তু তাদেরকে প্রতি বছর 2টি নববর্ষ উৎসব ভাতা আমরা তাদের দেওয়া হচ্ছে, পহেলা বৈশাখ বার্তা সেটা দেওয়া হচ্ছে। এছাড়া হাওড়, দ্বীপ, চর হিসেবে ঘোষিত 16টি উপজেলায় যারা কর্মরত আছে অঙ্গীভূত আছে তাদেরকে যে হাওড় বা দ্বীপ বা চর ভাতা প্রদানের একটা প্রস্তাব অর্থ মন্ত্রণালয় আছে, এটা অতি শীঘ্র হয়ে যাবে। আমাদের জানি আমরা বিডিপি সদস্য আমাদের বড় একটা অংশ আছে বিডিপি সদস্য যারা আমাদের সামনে উপবিষ্ট আছেন, তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। তাদের জন্য কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা রয়েছে জাস্ট আমি তাদেরকে একটু অবগত করতে চাচ্ছি। তাদের জন্য যে সুযোগগুলো সেটা তার মৃত্যুজনিত অনুদান আমরা দিয়ে থাকি, পঙ্গুত্বজনিত অনুদান, মাসিক ভাতা তাদেরকে দিয়ে থাকি, চিকিৎসা ভাতা দেই, সমাবেশ পুরস্কার তাদের দিয়ে থাকি, মৃত্যুজনিত মেয়ের বিবাহ, আর্থিক সাহায্য, কঠোর শ্রম সাহিত্য কৃতিত্ব কাজের সম্মানী ভাতা এবং বিডিপি সদস্যদের ছেলে মেয়ের শিক্ষাবৃত্তি, বাহিনীতে বৃত্তিপূর্ণ ভালো কাজের স্বীকৃতি তাদের বিভিন্ন সেবা পদক দেওয়া হয়। আমাদের 119টা পদক রয়েছে,
সেই পদক্রমে 40টি শুধু বিডিপি সদস্যদের জন্য। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরি ও প্রশিক্ষিত জনবলের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমাদের দারিদ্র্য বিমোচনের জন্য, আমরা জীবনমাত্রার মান উন্নয়নের জন্য আমরা ভূমিকা পালন করে থাকি। এক্ষেত্রে আমাদের যে আঞ্চলিক উন্নয়ন ব্যাংক রয়েছে তারা একটা অনন্য ভূমিকা পালন করে। আমাদের অতি সাম্প্রতিককালে আমরা জানি যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ছিল, সেটা হচ্ছে যে আমাদের যে ভেজিটেবলস আমাদের এই দেশ থেকে যেটা রপ্তানি হয় বিদেশে, সেটা সুপার মার্কেটে সেটা প্রদর্শিত হয় না। অর্থাৎ আমাদের বাংলাদেশ শাকসবজি রপ্তানি ক্ষেত্রে পৃথিবীতে তৃতীয়, কিন্তু সুপার মার্কেট যেগুলো আছে সেখানে তাদের স্থান একেবারেই নাই। কারণটা হচ্ছে এটা মান উন্নয়ন, এটা তাদের মানটা ওইভাবে এখন না। শাকসবজি রপ্তানির ক্ষেত্রে সুপার মার্কেটে প্রদর্শিত হতে হলে 121টা ক্রাইটেরিয়া রয়েছে, সে 121টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে না দেখে সেটা হচ্ছে না। এই জন্য অতি সাম্প্রতিককালে একটা কোম্পানি এটা রপ্তানি করার জন্য একটা কিছু রিটায়ার্ড কিছু সচিব আছেন যারা অনেক সিনিয়র সচিব, তারা একটা কোম্পানি করেছেন, এখানে ফার্ম করেছেন, এবং সেখানে তাদের মাধ্যমে তারা এসে 121টা ক্রাইটেরিয়া ফুলফিল করে বিদেশি শাকসবজি রপ্তানি করার একটা প্রকল্প হাতে নিয়েছেন। সেটা হচ্ছে রাজবাড়ী, এবং তাদেরকে সেখানে আমরা আনসার বিডিপিকে আমরা বিশেষ করে বিডিপি সদস্য আছে তাদেরকে আমরা সেটা ট্যাগ করেছি, এবং সেটার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান তো সুযোগ হবেই, একই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা পথ সৃষ্টি হয়েছে, একই মাধ্যমে বিডিপি সদস্যদের একটা কর্মসংস্থানের পথ সৃষ্টি হয়েছে। সেটা আমরা পাইলট প্রকল্প হিসেবে চালু করেছি, এবং আস্তে আস্তে সেটা সব জায়গায় চালু করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের যারা অঙ্গীভূত সাধারণ আনসার আছে তাদেরকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকি। তার মধ্যে যেমন রয়েছে বাংলাদেশ আনসার কল্যাণ তহবিল থেকে মৃত্যুদণ্ড অনুদান ও মৃত্যুদণ্ড অনুদান, মহাপরিচালক মহোদয় কর্তৃক বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা, চিকিৎসা ভাতা, সমাবেশ পুরস্কার, এবং তাদের মৃত্যু হলে তো দাফন কাপড়ের জন্য তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হয়। পরীক্ষা ফলাফলে ভিত্তি করে তাদেরকে ছেলে মেয়েদের শিক্ষাবৃত্তি প্রদান করা, এটা আমরা করে থাকি। আমাদের ব্যাংকে রয়েছে সেটা 36টি খাতে লোন দেওয়া হয়। সুদের হারটা সেটা কিন্তু কমিয়েছি আমরা এই গভর্নমেন্টের সময় আমরা সেটা আগে যে 17% ছিল সেটা কমিয়ে এখন 10% করা হয়, এবং সামনে এটা সিঙ্গেল ডিজিটে করা হবে। এছাড়া বর্তমান গভর্নমেন্টের সময় আমরা কিন্তু অনেক ভৌত অবকাঠামোর কাজ করে যাচ্ছি, এবং অতি সাম্প্রতিককালে আমরা একটা ভিডিপি কল্যাণ ট্রাস্ট গঠন করেছি, এবং আমাদের যারা ভিডিপি আছে আনসার অঙ্গীভূত সদস্য আছে তাদেরকে আমরা উমরা হজে পাঠাবো। সে কার্যক্রম আমাদের অলরেডি হাতে নিয়েছি, অলরেডি 4 জন কিন্তু চলে যাওয়ার পথে, এবং আমরা সামনে আরো পাঠাবো, এবং সেটা আমরা বিশাল একটা কার্যক্রম আমরা নিয়েছি। আপনারা জানেন আমাদের আনসার একাডেমি একটা বড় ধরনের একটা আমাদের স্কুল কলেজ রয়েছে, সেখানে আমাদের প্রায় 2500 আমাদের শিক্ষার্থী আছে, সেখানে আমরা 10,000 উন্নীত করব। এছাড়া আমাদের সকল জেলাগুলোতে আমরা আধুনিক জেলা কমান্ডেন্টের যে বাংলো সহ অফিস, এটা আধুনিক স্থাপত্য শৈলীর আদলে সেটা করা হচ্ছে। অলরেডি আমরা চালু করেছি, 9টা উপজেলায় শুরু হয়েছে, একটা জেলা শুরু হয়েছে, একটা রেঞ্জে শুরু হয়েছে, এবং এটা আগামীতে আমরা পরে সেটা বাড়াবো, এবং আমরা অনেক প্রকল্প নিয়েছি। সেখানে কিন্তু সমস্ত জেলা কমান্ডেন্টের কার্যালয়, উপজেলা অফিসগুলো সবগুলো আমরা কিন্তু আধুনিকভাবে করে তুলব আমরা, এবং সেভাবে কিন্তু কার্যক্রম রয়েছে, এবং সেটা ইনশাল্লাহ আগামী 3 বছরের মধ্যে সেটা কমপ্লিট হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, এবং সেভাবে কিন্তু অলরেডি কিন্তু সেটা ইকনেকে পাস হয়েছে, এবং সেটা কিছু কিছু পাস মাননীয় আমাদের সামনে সমাবেশ রয়েছে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেকগুলো আমাদের প্রকল্পর যে কাজগুলো সম্পন্ন হয়েছে সেগুলো কিছু উদ্বোধন করবেন। সেখানেও প্রায় 18টি আছেন যেটা উদ্বোধন করা হবে, এবং 29টি কিন্তু আমাদের যে প্রকল্পের মাধ্যমে যেগুলো করা হয়েছে, আমাদের 29টি ভৌত অবকাঠামোর নির্মাণ করা হয়েছে, অলরেডি উদ্বোধন হয়েছে, এবং বাদবাকি এগুলো উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এবং আপনারা যে বিডিপি সদস্যদের সমস্যাগুলো বলেছেন, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এর বিষয়টা তিনি অবগত আছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আগে যারা ইউনিয়ন দলনেতা ছাড়া কারো কিন্তু সম্মানই ছিল না, এই গভর্নমেন্ট এসে কিন্তু আপনারা যারা বলেছেন যারা এখানে কোম্পানি কমান্ডার লেভেলের বা যারা সহকারী কোম্পানি এই যে লেভেলটা আছে, অন্য যারা লেভেল আছে, সেগুলো কিন্তু এই গভর্নমেন্টের সময় কিন্তু ভাতা কিন্তু এই কিছুদিন আগে কিন্তু বাড়ানো হয়েছে, কিন্তু করা হয়েছে। ভাতার আওতা কিন্তু গত 2 বছর আগে করানো হয়েছে। কাজে এখন যেহেতু করা হয়েছে এটা বৃদ্ধি করার সুযোগ আছে, আগে তো একেবারেই ছিল না, কাজে সেটা কিন্তু একটা বড় দিক। আর আপনারা যেটা বলেছেন ইউনিয়ন দলনেতাদের ভাতার বিষয়টি, সেটা কিন্তু বৃদ্ধি করার কিন্তু প্রক্রিয়াধীন আছে, এবং সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 12 তারিখ যে সমাবেশ হবে, জাতীয় সমাবেশ, সেটা ঘোষণা দেবে, কিন্তু সেটা কিন্তু প্রক্রিয়াধীন আছে। সদস্যরা আছেন তাদের যে শাড়িটা
এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই চয়েস করে দিয়েছেন। ওই শাড়িটা কিন্তু অলরেডি সেটা প্রিন্ট হচ্ছে, সমাবেশের সময় এটা উদ্বোধন হবে, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কাজেই অনেক কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে, অনেক কিছু কিন্তু প্রতিদিন আছে। ইনশাল্লাহ আগামী 2-3 বছরের মধ্যে দেখবেন আপনার আনসার বিডিটা রেডিক্যাল চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমরা আশা রাখি। অনেকক্ষণ আপনারা এখানে এসছেন, অনেক কথা শুনলাম আপনাদের সকল সমস্যা সম্পর্কে আমাদের মহাপরিচালক অবগত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছেন। ইনশাল্লাহ পর্যায়ক্রমে সমস্যার সমাধান হয়ে যাবে। একটা বিষয় মনে রাখতে হবে, 61 লক্ষ আমাদের জনবল, কাজে 1 টাকা করে দিলেও কিন্তু 61 লক্ষ টাকা, 10 টাকা করে দিলেও কিন্তু 6 কোটি 10 লক্ষ টাকা। কাজে এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে, বিশাল আপনার আমাদের অংশ। কাজেই সেইভাবে হয়তো আস্তে আস্তে কিন্তু পর্যায়ক্রম হচ্ছে। আগে ছিল শুধু ইউনিয়ন দলনেতা দলনেত্রী, এখন কিন্তু আমরা ওয়ার্ড দলনেতা দলনেত্রী আমরা ভাতার আওতাভুক্ত করছি। এছাড়া সহকারী প্লাটুন কমান্ডার এদেরকে ভাতার আওতাভুক্ত করছি। এটা গত 2 বছর আগে, আমি জাস্ট 2 বছর আগের ইয়েটা দিলাম, গত 2-3 বছর আগে কিন্তু চেঞ্জ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন এর আগে গত মানে জাস্ট সামনে ইলেকশন যখন উনি যখন ক্ষমতায় আসলেন, তখন কিন্তু এদের ভাতা অলরেডি একবার বাড়ানো হয়েছে, আবার হচ্ছে। কাজে সব কিছু কিন্তু আস্তে আস্তে, হঠাৎ করে কিন্তু অনেক কিছু সম্ভব না। এই বিষয়টা মনে রাখতে হবে। তবে কিন্তু অনেক কিছু কিন্তু এগিয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমরা হতাশ যেন না হয়, ইনশাল্লাহ সব কিছু আমাদের। আমরা এবার যে শর্ট গান, আমরা প্রায় 1 লক্ষ, আমরা সামনে যে আমাদের ইলেকশন হবে, ইলেকশনকে সামনে রেখে আমরা 5 লক্ষ আনসার বিটি সদস্যকে আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে অস্ত্রদের ট্রেনিং এটা বাড়িয়েছি আমি, এবং আমি ট্রেনিং ব্রাঞ্চটাই পুরো আমি দেখি। আমরা নর্মালি আমাদের অস্ত্রসহ বিডিপি ট্রেনিং হতো প্রতি বছর 8 থেকে 10 হাজার, এবছর 40,000 করেছি। সামনে আমরা 50,000 করবো, আরও 50,000। মানে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে তুমি সামনে এগুলো ছাড়া আমাদের যে যারা অস্ত্রধারী ট্রেনিং সহ অন্য অন্য যে বিষয়গুলো তোমাদেরকে অনেক আমাদের টার্গেট দিয়েছে, অনেক বাড়াতে হবে। এবং আপনারা জেনে খুশি হবেন, আমাদের বাজেট গত বছরের চেয়ে কিন্তু প্রায় দ্বিগুণ হয়েছে, অনেক বেড়েছে। কাজে আমাদের কিন্তু সব কিছু বেড়েছে, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এবং আপনারা জানেন বাংলাদেশ কিন্তু এখন উন্নয়নের মহাসড়ক, এটার সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কাজে হতাশা হব না, আমরা সামনে এগিয়ে যাব। পরিশেষে আমি এই সুন্দর এবং মনোরম সমাবেশ আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, উনি কষ্ট করে আমাদের সামনে এসেছেন, এজন্য আমি আন্তরিকভাবে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং জেলা পর্যায়ের অফিসার আছেন, কর্মকর্তা, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা অনেক সময় ধরে এখানে বসে আছেন এবং তা আমাদের সদস্যদের কথা মনোযোগ সহকারে শুনেছেন। জেলা প্রশাসক মহোদয় তিনি আমাদের অংশীদার হয়েছেন, আমরা তার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। এবং আমি সকলকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। স্যারকে, স্যারের দিক নির্দেশনামূলক এবং আজকের এই বক্তব্য আমাদেরকে অত্যন্ত উৎসাহ দিয়েছেন। স্যারকে সবাই করতালি দিয়ে আরেকবার সাধুবাদ জানাই আমরা। প্রিয় উপস্থিতি, আমরা 50 বছরে বিজয় দিবসে 50 বছরে আমরা বাংলাদেশ পদার্পণ করেছি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও আমরা উদযাপন করছি। তারই ধারাবাহিকতায় ভোলা জেলার আনসার বিডিপি একটি যুগোপযোগী কর্মসূচি হাতে নিয়েছে, তা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলা জেলার আনসার বিডিপি ইউনিয়ন দলপতি আমরা যারা আজকে সামনে উপস্থিত আছি, আমরা আয়োজন করেছি। আমরা বিভিন্ন ইউনিয়ন দলপতি, ওয়ার্ড দলপতি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমরা বই উপহার দেব। সেক্ষেত্রে আমাদের ভোলা জেলার চৌকুশ মেধাবী এবং দক্ষ কলামিস্ট লেখক মাননীয় জেলা কমান্ডেন্ট মহোদয় জনাব আহসানুল্লাহ স্যারের লেখা মহাকাব্য মুজিবনামা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড আমরা বিভিন্ন ইউনিয়ন দলপতি, দলনেত্রী এবং আনসার কমান্ডার, ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, বিভিন্ন স্কুল শিক্ষককে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মহাকাব্য মুজিবনামা আমরা প্রদান করেছি এবং প্রদান করছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে
ভোলা জেলার দক্ষ, মেধাবী এবং চৌকস দুর্নীতিমুক্ত জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ তৌফিক ইলাহি চৌধুরী স্যারকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ তৌফিক ইলাহি স্যার, মাননীয় জেলা প্রশাসক স্যার ভোলা এবং আজকের সমাবেশের সভাপতি মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভোলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সমাবেশ 2021-এর সম্মানিত প্রধান অতিথি জনাব AKM জিয়াউল আলম, পরিচালক ভিডিপি প্রশিক্ষণ, বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। অনুষ্ঠানে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম, পরিচালক আনসার ও ভিডিপি বরিশাল রেঞ্জ, বরিশাল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের নির্বাহী প্রকৌশলী গণপূর্ত ভোলা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডিডি এগ্রিকালচার ভোলা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি সুধীবৃন্দ, আমাদের আমাদের ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, আমাদের আনসার ও ভিডিপির সকল সদস্যবৃন্দ, সকলকে আমার সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আসলে খুব সুন্দর একটি দিনে আমাদের আজকে এখানে আমরা সকলে সমবেত হয়েছি। আমি প্রথমেই গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যার জন্ম না হলে এই দেশটির সৃষ্টি হতো না। এবং আমরা কিন্তু এখন আমাদের বাঙালি জাতির সর্বোচ্চ যে অর্জন, সেটি হচ্ছে আমাদের স্বাধীনতা। সেই বিজয়ের আজকে 50 বছরে আমরা পা দিয়েছি এবং আমরা আজকে বিজয়ের 50 বছরে দাঁড়িয়ে আমরা একটু আগেই আমি আমাদের প্রধান অতিথি মহোদয়ের যে বক্তব্য শুনছিলাম, আমি গভীর মনোযোগ দিয়ে ওনার বক্তব্য শুনছিলাম। আমরা সেখানে আশ্চর্য হয়ে খেয়াল করলাম যে আমাদের এই আনসার ভিডিপির যে বিভিন্ন পর্যায়ের যারা আপনারা রয়েছেন, তাদের জন্য বর্তমান সরকার যে বিভিন্ন রকমের কার্যক্রম নিয়েছে আপনাদের জন্য, সেগুলো খুবই প্রশংসার দাবিদার। আমি একবার কিছু বলতে চাই এবং আপনাদের আমি শুনে হলাম যে এখন আপনাদের ওয়ার্ড পর্যায় পর্যন্ত আপনাদের যে যারা তাদেরকেও ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে, এটি একটি অকল্পনীয় বিষয়। আমরা বিশ্বাস করি বাংলাদেশ যে এখন আপনার উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হয়েছে সারা বিশ্বে, তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা সারা দেশের লোকজন কিন্তু আমরা তার সুফল পাচ্ছি। তা আমি এবার আমরা একটু অন্যদিকে আসি। আমরা দেখি, আমি আপনাদেরকে গতকাল আপনারা জানেন আমাদের এখানে আমাদের মাননীয় নির্বাচন কমিশনার কবিতা খানম ম্যাডাম এসেছিলেন। সেখানে আমাদের যে জেলা আনসার ও ভিডিপির আমাদের যে অ্যাডজুটেন্ট সাহেব ছিলেন, সেই মিটিংয়ে কিন্তু আমি আপনাদের খুব প্রশংসা করেছি। উনি আমার এই মেসেজ আপনাদেরকে দিয়েছেন কিনা আমি জানি না, তো আমি যেহেতু আপনাদের সকলকে সামনে পেলাম, আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এখানে আমরা দেখেছি ভোলাতে আমাদের যে বিভিন্ন নির্বাচনগুলো হলো, ইউপি ইলেকশনগুলো, সেখানে আপনাদের যে দায়িত্ব পালন আপনারা করেছেন, সেজন্য কিন্তু আমি মাননীয় নির্বাচন কমিশনারের সামনে আমি আমাদের আনসার বাহিনীর প্রশংসা করেছি। এবং আমি আপনাদের বলতে চাই যে আপনারা যে সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন, প্রতিটি আমার ভোট কেন্দ্রে 17 জন থাকেন। আপনারা আমাদের যে সামনে 26 এবং 5 তারিখে যে ইলেকশনগুলো আছে, সেখানেও আপনারা আগের মতো দৃঢ়ভাবে সুন্দরভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার। আমি একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু অনেক আলোচনা হয়েছে। আমি একটি বিষয় আমাদের ডিডি এগ্রিকালচার এখানে রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা প্রায়ই বলেন, সেটি হচ্ছে যে আমরা যেন 1 ইঞ্চি জমিও আপনার অনাবাদি ফেলে না রাখি। আপনারা যেহেতু সকলেই গ্রামে থাকেন বা আমাদের এই ভোলার মধ্যেই থাকি বসবাস করেন, আমাদের প্রত্যেকেরই বাড়ি রয়েছে, আমাদের প্রত্যেকের বাড়ির আঙিনায় কিছু জায়গা থাকে, বাড়ির পিছনে কিছু জায়গা পড়ে থাকে। সেই জায়গাগুলো যদি আমরা শাকসবজি বা অন্য কোনো কিছু লাগাই, তাহলে কিন্তু আমরা দেখবেন যে আপনার এই পরিবারের যে চাহিদাটি, সেটি কিন্তু অনেকাংশেই পূরণ করা সম্ভব হয়। আপনি যদি দেখেন যে আমরা দেখেছি যে বিভিন্ন ইয়েতে, গতকালকেও আমরা একটা দিলাম, আমরা যুব উন্নয়নের একটি আমরা পুরস্কার দিলাম। সেখানে আপনারা দেখলাম একজন মহিলা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তার এই মুহূর্তে রয়েছে 3000 মুরগি, তার রয়েছে 12টি গরু এবং আপনার এই সেলাই মেশিনেরও সে প্রশিক্ষণ দেয়।
এবং সে কিন্তু মাসে আপনার প্রায় 10-12 জন কর্মচারী তার নিজেই সে এখন পরিচালনা করে। তা আমি বলতে চাই যেটি যে আপনি অনেক রকম কাজ কিন্তু করতে পারেন, আপনার শুধু সরকারি ভাতার দিকে তাকিয়ে না থেকে আপনার নিজেরও কিন্তু অনেক কিছু করার সুযোগ আছে, এবং সেটি যে খুব বেশি আপনার কষ্টের কাজ তা কিন্তু নয়। আপনারা কিন্তু 5-7টা মুরগি দিয়েই কিন্তু আপনারা শুরু করতে পারেন, এবং দেখবেন যে এখন কিন্তু মুরগির ডিমের দাম 10 টাকা করে একটা ডিমের দাম। জি, তো আপনার কিন্তু এগুলো যদি আপনার কিনতে হয় তাহলে কিন্তু আপনার 10,000 টাকা খরচ করতে হয়। আপনার পরিবারের চাহিদাটি যদি আপনি পূরণ করতে পারেন সেটিও কিন্তু একটি বড় একটি বিষয়। কিন্তু আপনারা এটি কিন্তু আপনারা খেয়াল করবেন যে আপনার বাড়ির আঙিনায় যদি একটি পুঁই শাকের ডাটা লাগিয়ে দেন, দেখবেন যে পুঁই শাকটি হবে সেটি কিন্তু আপনি খেতে পারবেন। আপনি কি লাউয়ের বীজ লাগিয়ে দিলেন, দেখবেন যে আমি যখন ইয়োনো ছিলাম, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি, আমার ইয়োনো বাংলোতে আমি লাউয়ের বীজ লাগিয়েছিলাম, এত লাউ ধরলো আপনার, আমি অবাক হয়ে গেলাম। আমি আমার সকল অফিসারদের দেওয়ার পরেও আর বহু লোককে আমি আমার এই লাউ খাওয়াতে পেরেছি। এখন থেকে লাউয়ের দাম আপনার 30 থেকে 35 টাকা, এর নিচে তো পাওয়া যায় না একটা লাউ। আরো বেশি স্যার। আপনারা কিন্তু এটি কিন্তু আমাদের দেশে যে উর্বর মাটি, আপনারা কিন্তু আপনার বাড়ির আঙিনাতেই 2টা লাউয়ের বীজ লাগিয়ে দিলেই কিন্তু আপনার নিজেকে আর লাউ কিনতে হয় না, এবং আপনি এটা কিন্তু বিক্রি করে আপনি কিন্তু আপনার অনেক চাহিদাও করতে পারেন, মেটাতে পারেন। আপনি এরকম আঙিনাগুলোতে, আপনার বাড়ির যে আঙিনা আছে সেগুলোতে এগুলো লাগাতে পারেন। লাগালে কিন্তু দেখবেন যে আপনার লাউ, আপনার সিম, অন্যান্য সবজি লাগালে কুমড়া, আপনি দেখবেন যে আপনার অনেক ভালো আপনার কিন্তু আয়ও হচ্ছে এবং খাওয়াও হচ্ছে। আপনি কয়েকটা ছাগল পুষতে পারেন, কিন্তু আপনারা কয়েকটা গরু পালতে পারেন এই আপনার এই কাজের সাথে সাথে, তাহলে দেখবেন আপনি অর্থনৈতিকভাবে অনেক সবল থাকবেন, এবং অর্থনৈতিকভাবে যখন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনি কিন্তু আপনার সব কিছুতে আপনি মনোযোগ দিতে পারবেন বেশি করে, এবং আপনি আরও এগিয়ে যেতে পারবেন। তো আমি আর বিশেষ 2-1টি জিনিস বলতে চাই। আমরা এই ভোলাতে দেখেছি কাজ করতে, যে ভোলাতে কিন্তু একটু আপনার গুজব তৈরি হয় আপনার বেশি। তো গুজবটি প্রতিরোধে কিন্তু আপনাদের একটি বড় ভূমিকা রয়েছে, কারণ আপনারা কিন্তু আমাদের প্রতিটি ওয়ার্ডে আপনারা রয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা আমাদের আহ্বান থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি দেখেন এরকম কোথাও নাশকতামূলক কোনো কাজ হচ্ছে, সরকার বিরোধী কোনো কাজ হচ্ছে, সেগুলো আপনারা যদি খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন উপজেলা পর্যায়ে আমাদের ইউনো সাহেব রয়েছেন, অথবা আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব রয়েছেন, তাদেরকে আপনারা এগুলো জানাবেন। তাহলে কি হবে যে তারা কিন্তু আপনার যে মাদক, আমাদের এখন যে মাদকের যে সবলটি রয়েছে, মাদকের যে আমরা আমরা মাদক নিয়ন্ত্রণে আমরা হিমশিম খাচ্ছি, তো সেখানে কিন্তু আমাদের আনসার বাহিনী খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে। আমার বিশ্বাস যে আপনাদের চোখকে ফাঁকি দিয়ে গ্রামে গঞ্জে কোথাও কেউ মাদক খেতে পারবে না, এবং আপনারা কিন্তু জানেন যে কোথায় মাদকটি খাওয়া হয়, কোথায় কারা খায়, এই গ্রামে বা এই ওয়ার্ডে বা কারা মাদকটি গ্রহণ করছে, এটি কিন্তু আপনাদের জানা আছে। আপনারা যদি সেই তথ্যগুলো আমাদেরকে দেন তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি। কোন হাটে, কোন বাজারে, কোথায় মাদক বিক্রি হয় সেটিও কিন্তু আপনাদের অজানা না, সেই তথ্যও কিন্তু আপনারা আমাদের দিতে পারেন। এবং আমি এই ক্ষেত্রে বলতে চাই, আপনারা যেহেতু আপনার গ্রামের সকলের সাথে মিলেমিশে থাকতে হয় আপনাদেরকে, আপনারা আমাদেরকে গোপনে তথ্য দিবেন। আপনারা দরকার হলে আমার মোবাইল নাম্বার আছে, আপনার যে আমাদের জেলা আনসার বা অ্যাডজুটেন্ট সাহেব আছেন ওনার নাম্বার আছে, আমাদের ইউনো সাহেবরা আছে, আমাদের ওসি সাহেবরা রয়েছে, আপনারা তাদেরকে আপনারা দরকার হলে গোপনে আমাদের এই তথ্যগুলো আপনারা যদি দেন, তাহলে কিন্তু আমাদের এই সমাজ থেকে আমরা মাদককে আমরা অনেকটাই নির্মূল করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা জানেন যে মাদকের কারণে কিন্তু আমাদের দেশের যুব সমাজ কিন্তু একটি আপনার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যারা সচেতন নাগরিক, আমরা নিশ্চয়ই কামনা করতে পারি না যে আমাদের দেশের একটি বৃহত্তম অংশ আপনার মাদকের করাল ঘাসে তারা হারিয়ে যাক সমাজ থেকে। এবং এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনারা দৃঢ় ভূমিকা রাখবেন, এবং আমরা যে প্রত্যাশা করছি সেই ভূমিকাটি আপনারা পালন করলে নিশ্চয়ই আমরা সমাজ থেকে মাদকের যে ভয়াবহতা এবং মাদকের যে আপনার যে আমাদের সমাজকে ক্ষতি করছে সেটি আমরা নিশ্চয়ই কমিয়ে আনতে সক্ষম হব। আমি আরও বলতে চাই, আমাদের দেশে আপনারা খেয়াল রাখবেন যে অনেক সময় আমাদের দেশে কিন্তু বিভিন্ন রকমের আপনার উত্তেজনা তৈরি করে আপনার অনেক সময় বিবাদ বা আপনার ঝগড়াঝাটি বা গ্রামীণ বিভিন্ন আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর মতো অনেক রকমের পরিবেশ কিন্তু আপনার অনেক সময় তৈরি করার চেষ্টা করা হয় অনেক জায়গায়। তো সেই সমস্ত তথ্য পেলেও আপনারা কিন্তু একইভাবে আমাদেরকে জানাবেন। আপনারা সবসময় পারলে প্রতিরোধ করবেন, প্রতিরোধ করতে যদি না পারেন আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। কিন্তু এটি আপনি অবশ্যই আপনার নিজের কাছে রেখে দিবেন না। আমরা চাই সমাজে সকল ধরনের অশান্তি আমরা যেন নিরসন করতে পারি। তো আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আমি আমাদের পরিচালক মহোদয় ঢাকা থেকে কষ্ট করে আজকে আমাদের মাঝে এসছেন, আমি ভোলাবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা এই ভোলাতে স্বাগত জানাই। এবং আপনারাও যারা এই দূর দূরান্ত থেকে আমাদের ভোলার বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, আপনাদেরকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
এবং আমরা আশা করব আপনারা আজকে এই সমাবেশ থেকে যে কথাগুলো শুনে গেলেন, আমরা যে কথাগুলো বললাম সকলে মিলে, আমরা আশা করি আপনারা সেই কথাগুলো যদি আমরা একটু একটু করে আমরা স্মরণে রাখি এবং সেগুলো যদি আমরা প্রতিপাদন করার চেষ্টা করি, নিশ্চয়ই আমরা আমাদের দেশে আমাদের যে ভূমিকাটি রয়েছে, আমার ক্ষেত্রে আমার যে ভূমিকা, আপনার ক্ষেত্রে আপনার যে ভূমিকা, সেটি যদি আমরা সকলে মিলে যদি আমরা সেটি পালন করতে পারি, নিশ্চয়ই আমাদের দেশ এগিয়ে যাবে এবং আমাদের দেশের আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা সহ সকল কাজে আমরা এগিয়ে যাব। এবং আমি আপনাদের যে কথাটি আগেই বলেছিলাম যে আমাদের কিন্তু অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, আমরা সেই অর্থনৈতিক অগ্রযাত্রা কিন্তু আপনারাও সামিল হচ্ছেন, কারণ আমাদের পরিচালক মহোদয় ইতিমধ্যেই বলেছেন আপনাদের বিভিন্ন ভাতার কথা। আমিও কিন্তু আপনার নিজস্ব কিছু উদ্যোগের কথা বললাম আপনাদেরকে। সেই উদ্যোগগুলো যদি আপনারা নিতে পারেন, আমি যে আপনার 1 বছর পরে আপনারা মিলিয়ে দেখবেন, আজকে থেকে যদি আপনি বাড়িতে যাওয়ার পরে 4টি বা 5টি মুরগি দিয়ে শুরু করেন, আপনি নিশ্চয়ই দেখবেন যে 1 বছর পরে আপনার এটি 100টি হয়ে গেছে। তখন দেখবেন যে আপনার অনেক ভালো লাগবে। 100টি মুরগি হলে আপনার মিনিমাম পার ডে আপনার 50টি ডিম পাবেন। আজকে 50 গুণ 10 দিয়ে করেন, আপনি 5,000 টাকা প্রতিদিন আপনার ইনকাম হয়ে যাবে। তাহলে এটি কিন্তু খুব কঠিন কোনো বিষয় না। তো আমাদের আসলে একটু উদ্যোগী হওয়া দরকার। আমাদের যারা এখানে যারা ইয়াং রয়েছেন, যারা একটু বয়স, এটি কিন্তু সকলেই করতে পারি আমরা। তো আমি চাই যে আপনারা সকলে ভালো থাকুন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আপনাদের জন্য যে আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করছেন, সেগুলো আপনারা মনে রাখবেন। এবং আমি চাইবো যে আমাদের বাহিনীর যে শৃঙ্খলা, সেটি কিন্তু আমাদের সর্বাগ্রে রাখতে হবে। কমান্ড কিন্তু একটা যে কমান্ড, সেই কমান্ড কিন্তু রাখতে হবে, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে সবসময়। তো আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আজকে আমাদের এই যারা কর্তৃপক্ষ, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার যুগোপযোগী বক্তব্য প্রদানের জন্য। স্যারের বক্তব্য আমাদের আনসার পিটিভির যারা আমরা আছি, আগামী দিনগুলোতে আত্মনির্ভরশীলতা আমরা আরেক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই আমরা স্যারের এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব। প্রিয় স্যার, আপনি সভাপতি হিসেবে আজকে বক্তব্য যে প্রদান করেছেন, তা আমরা অবশ্যই পালন করব এবং তা আপনার নির্দেশনাগুলো আপনার নেতৃত্বে ভোলা জেলার অত্যন্ত সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে, বিশেষ করে প্রশাসনিক দিক থেকে। প্রিয় স্যার, আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছি। আপনি যদি চেয়ারম্যানদেরকে একটু বলেন যে আমাদের ইউনিয়ন পরিষদের রুমগুলা আমরা অনেকে পাইনি, এই রুমগুলোর বিষয়ে একটু যদি আপনি বলেন, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের রুমগুলা বুঝে পাবো। আর সেই ক্ষেত্রে আমাদের ইউনিয়ন পরিষদে যেই টেবিলটা আমাদেরকে দেওয়া হয়েছে, এটা ডাইনিং টেবিলের মতো। স্যার আজকে আমাদের পরিচালক মহোদয় আছেন প্রধান অতিথি, আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদেরকে একটি সেক্রেটারি টেবিলের মতন দেওয়া হোক, যেখানে আমরা এবং একটা স্টিল আলমারি দেওয়া হোক, যেখানে আমাদের অনেক কাজ, স্যার আমরা অনেক কাজ করি, এগুলো আমরা রেজিস্টার খাতা আকারে আমরা সংরক্ষণ করি এবং আমাদের অনেক কাগজপত্রের বিষয় আছে, এগুলো আমাদের সংরক্ষণ করা যাচ্ছে না। আমাদের প্রতিটা ইউনিয়নে মাত্র 5টি চেয়ার এবং একটা ডাইনিং টেবিলের মতো একটা টেবিল দিয়েছে, যেটা আমরা কাগজপত্র এবং অফিসিয়ালি কাজগুলো করতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমরা মনে করি বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেই ভিশন 2021 গ্রহণ করেছেন, তা অক্ষরে অক্ষরে আমরা পালন করেছি এবং সেটা হচ্ছে, এবং আগামী 2041 সালে বাংলাদেশ আরও উন্নত হবে। সেক্ষেত্রে আমাদের দিকে আরও একটু তাকানোর জন্য এবং আমাদের একটু সুদৃষ্টি তাকানোর জন্য মাননীয় আজকের সভাপতি মহোদয়, পরিচালক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। এ পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণী সভা আসাদুজ্জামান পরিচালনা করেন। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণী শুভেচ্ছা পুরস্কার প্রদানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। প্রধান অতিথি কর্তৃক শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করছেন ফায়ার সার্ভিসের প্রতিনিধি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। স্যারকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। জোরে করো তালি। ধন্যবাদ। এই পর্যায়ে পুরস্কার নিতে আসছেন
প্রধান অতিথি কর্তৃক শুভেচ্ছা পুরস্কার সিভিল সার্জনের প্রতিনিধি জনাব শাহাদাত হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, স্যারকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে পুরস্কার নিচ্ছেন নির্বাহী প্রকৌশলী গণপ্রদ বিভাগ জনাব কাজী শরীফউদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী গণপ্রদ বিভাগ ভোলা। এ পর্যায়ে পুরস্কার নিতে আসছেন উপপরিচালক কৃষি জনাব মোহাম্মদ হাসান ওয়ারিফুল কবির, স্যারকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সভাপতি মহোদয় প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে করছেন যারা মোহাম্মদ তৌফিক ইলাহি চৌধুরী স্যার, আর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করছেন যারা মোহাম্মদ আশরাফুল আলম, পরিচালক। এই পর্যায়ে প্রধান অতিথি থেকে ক্রেস্ট প্রদান নিচ্ছেন সিভিল সার্জন প্রতিনিধি জনাব জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, সিভিল সার্জন প্রতিনিধি। এ পর্যায়ে ক্রেস্ট প্রদান হচ্ছেন প্রধান অতিথি থেকে সভাপতিকে ক্রেস্ট প্রদান করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একটা ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে জেলা সমাবেশ 2021 উপলক্ষে বাইসাইকেল বিতরণের তালিকা। বাইসাইকেল তালিকায় প্রথম বাইসাইকেল নিতে আসছেন ভিডিপি সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ, ভোলা সদর। মোহাম্মদ আব্দুল লতিফ, ভোলা সদর। এরপরে প্রস্তুত থাকবেন আসাদুল্লাহ, ভোলা সদর। তারপরে প্রস্তুত থাকবেন বাইসাইকেলের জন্য মোস্তাফিজুর রহমান, বুরহানুদ্দিন। প্রথমে আব্দুল লতিফ, ভোলা সদর। বিডিপি সদস্য আব্দুল লতিফ বাইসাইকেল গ্রহণ করছেন। মাননীয় প্রধান অতিথি, সবাই ওঠে না মাননীয় বিশেষ অতিথিবৃন্দ এবং মাননীয় সভাপতি এবং আমাদের জেলা কমান্ডেন্ট মহোদয়ের হাত থেকে এরপরে মোহাম্মদ আসাদুল্লাহ, ভোলা সদর বিডিপি সদস্য মোহাম্মদ আসাদুল্লাহ বাইসাইকেল গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আসাদুল্লাহ। এরপরে প্রস্তুত থাকবে বুরহানুদ্দিনের মুস্তাফিজুর রহমান, বিডিপি সদস্য। বুরহানুদ্দিনের মুস্তাফিজুর রহমান কেটে ওই যার বাড়ি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বুরহানুদ্দিন। তারপরে সেলাই মেশিনের জন্য প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ইউনিয়ন দলনেত্রী রোকেয়া